এত জোরে জোরে হাঁটতে। শুভ সন্ধ্যা। একজন কেউ আসলে বলবেন যে আমাদের সাউন্ড ছবি সব ঠিক আছে কিনা। তাহলে আমরা কি শুরু করব? এই যে অনেকে এসেছেন। ঠিক আছে, তাহলে আমি শুরু করি একটু। মা শুরু করে দেবে। গেল সপ্তাহে মার শরীরটা ভালো ছিল না, তাই মা সোমবারটা করতে পারেননি। একটু ঠান্ডা লাগার জন্য মার একটু কাশির ওষুধ খেয়েছিল বলে ঘুম ঘুম ভাব ছিল বলে মা গেল সপ্তাহে লাইভটা করেনি। আবার এই সপ্তাহে এসছে, দেখা যাক কতদূর হয়। বাংলা ভাষায় তেনালী রামকে নিয়ে একটি পূর্ণাঙ্গ গল্প সংকলনই প্রথম প্রকাশিত হলো। তার 1000 খানেকেরও বেশি গল্প রয়েছে। তেনালী রামের গল্প শুধু ছোটদের জন্য নয়, বড়দেরও। তাকে নিয়ে যারা গবেষণা করতে চান তাদেরও। তরোয়ালের চেয়ে তীক্ষ্ণ ধারালো এই গল্পগুলিকে কোনো ভণ্ডামি নেই। স্কুল ব্যাগের ভারে ভারাক্রান্ত ছোটদের কাছে এ এক বুদ্ধিদীপ্ত আনন্দের অঢেল ভাণ্ডার, অচেনা এক নতুন জগৎ। কথায় আছে, যে বুদ্ধিমান সেই বলবান। এই প্রবাদ বাক্যের প্রতিধ্বনি পাঠকেরা শুনতে পাবেন বাংলা ভাষার প্রথম প্রকাশিত গল্প সংকলন তেনালী রামের গল্প। শুভ সন্ধ্যা মাসিমা, আপনাকে শুভ সন্ধ্যা। আপনারা প্রত্যেকে যেভাবে আমার মার পাশে থাকেন। কত নম্বর মা মোড়া আছে এটা? সেই জন্যেই আমি আপনাদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। এখন যারা দেখছেন, পরে যারা দেখবেন, প্রত্যেককে আমার অন্তরের শ্রদ্ধা। মার পাশে আপনারা আছেন বলে মা সুস্থ আছে। আপনাদের গল্প শোনানোর জন্যে মা সকালবেলা সুন্দর করে সব বইগুলো পড়েন। মাসিমা কেমন আছে? মা এখন ভালো আছে দাদা, মা অনেকটাই ভালো আছে। তাই আজ গল্প বলতে এসছে। প্রথম গল্প মার চোরের উপর বাটপাড়ি, তেনালী রামের গল্প। বিজয়নগরে একদম বৃষ্টি হয়নি, খুব রোদ। এখন খাল বিল নদী ঘটি সব ফেটে গেছে। তেনালি কি করেছে, অনেক টাকা অনেক দামির ফুল সব লাগিয়েছে, ফল লাগিয়েছে। রাজা দেখে এসছে, গিয়ে কৃষ্ণচন্দ্র দেখে এসে খুবই প্রশংসা করেছিল। তা দিয়ে এখন কি হবে, বৃষ্টি আর হলো না। বহু রকম ফুল, বহু দামের ফুল মরতে বসছে। রাজারও খুব চিন্তা যে এত দামের ফুল মরে যাবে। আর বৃষ্টি না হওয়ার জন্য ছিচকা চোর শীতকাঠি করে হরদম থাড়া বাটি ঘটি যা পাক সব নিয়ে চলে যাচ্ছে। তো এইখানে কোতোয়ালকে বলেছে রাজা, কিন্তু কোতোয়াল সামলাতে পারছে না।
ধরতেও পারছে না। হুম তখন কি করবে? হুম এইবার তেনালিকে বললেন রাজা যে ওর দ্বারা হবে না, তুমি একটু দেখো বাবা। তা ও একদিন ঘুরে বেড়াচ্ছে সন্ধ্যাবেলা, সন্ধ্যা হয়নি, একটু বাকি আছে, ও ঘুরে বেড়াচ্ছে। ঘুরে বেড়িয়ে দেখে সন্ধ্যা হতে যায়, মানে চারটে লোক গাছের গোড়ায় গুজ গুজ ফুসফুস করছে, আড়ালে মতন আছে। আর তেনালি ওধারে আছে, আর ওধারে একজনের ঘরে বাপ বেটা দেখলো তো খুব চুরিহারি হচ্ছে। সে তখন কি করবে, সিন্দুকটা, খালি সিন্দুকটা সে ইয়ে টিয়ে সব নিয়ে নিয়েছে, অর্থ সব নিয়ে নিয়েছে, নিয়ে বলছে যে এইবারে আমি শুনিয়ে শুনিয়ে বলছে, হ্যাঁ গো, চোরের জ্বালায় তো ঘুমাবার উপায় নাই, কি করি? আর তোর মার এত হার, এত সোনার হার, এত সব ছিল রে, সব তো এখন নিয়ে নেবে, কি করি? তা এখন চল ও কুয়ায় ফেল দিয়ে আসবো। তেল আর নিতে পারবে না, এখন গভীর হয়ে গেছে, জল শুকিয়ে গেছে। তখন বলছে তাই নাই, চলো। বলে বাপ বেটা, তেনালি দেখছে, বাপ বেটা এসে তাকে নিয়ে সবগুলো কেড়ে নিয়ে এই যে ছিটকি চোরগুলো দেখছে সব করছে, ওই চোরগুলো গুচি গেড়া আর ইয়ে ভরে দিয়ে গুঁড়ি পাথর পাথর, বুঝি গেলা না, পাথর দিয়ে ভরে দিয়ে পাথর সব ভরে এইবার ঝবাস করে ফেলে দিল সেই কুয়োর জলে। এইবার চোর দেখছে হ্যাঁ, যে একে তো নিতেই হবে, খুব মজা, আনন্দ ওদের। এবার নিতেই হবে। হ্যাঁ, তা ওরা তো ফেলে টেলে দিয়ে গুছিয়ে, তার বেটা বলছে কেন মাটি খুঁড়ে রাখলে হতো না? আরে মাটি খুঁড়ে রাখবে, চোর কত ইয়ে জানিস, তাকে এমন করার কোনো উপায় নাই, একটা তেল মেখে আসবে, তাকে ধরতে পারবি না, এ বহু চালু চোর, তাই এখানে থাক, পরে নিয়ে দেবো, এখন রাত্রে একটু ঘুমাবার উপায় নেই। বলে ওরা তো চলে গেল। চলে গিয়ে এইবার এবার লেগে পড়ো, চোররা বলছে লেগে পড়ো। এইবার লেগে পড়লো, ওটা কী হবে, অনেক নিচু হয়ে গেছে। এইবার কী হলো না, দুটো জায়গা আনলো বালতি, একটা উপরে একটা নিচে। বলে জলগুলো না কমিয়ে দিলে তো এই জিনিস, সিন্ধু কত বড় বাক্স, নেওয়া যাবে না। তখন যে যার কাজে লেগছে, চারজন কাজে লেগে ওই সব হচ্ছে, তেনালি দেখছে। প্রচুর জল ছিঁচছে, হ্যাঁ, দিয়ে বাক্সটা বের করবে। তেনালি তেনালি ভাবছে যে আমার এক পাখি, এক ঢিলে দুই পাখি, ও মরে গেল বাসবাবু বাগান জল পেয়ে গেল। বলে। তখনও বলছে দেখো, জল তো মরে গেল, ভোরও হয়ে এলো। তা সিন্দুকটা তুলে দেখে না, সেই গুঁড়ি পাথর ভর্তি। এই রে, এ তো চোরের উপরে বাগপাড়ি করেছে রে, আরে জীবন নিয়ে পালিয়ে যাবো, চল। আর জীবনটা বাঁচো, এবার এবার পালিয়ে যাই, চোর। এইবার তেনালি এই দিয়ে সৈন্য দিয়ে ঘিরে ফেলেছে, সিপাহী মন্ত্রীরা সবাই ছিল, তারা ওদেরকে ধরে ঘিরে ফেলে তাকে এবার নিয়ে যাচ্ছে রাজার কাছে। রাজার কাছে নিয়ে গিয়ে ওইখানে তো সব রেখেছে। এরা তো আর পালাতে পারেনি। এইবার তেনালি ভাবছে যে এরা আমার এক ঢিলে দুই কাজ হয়ে গেছে রাজামশাই, গাছগুলো মরে যাচ্ছিল, ওরা জল দিয়ে দিয়েছে, আর কোনো চিন্তা নাই, আমার গাছগুলো বেঁচে যাবে। আর আপনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন চোর ধরা, এই চোর আপনাকে আর আমি চোর ধরার দায়িত্ব দিয়েছিল, চোর ধরা বলে খুশি হয়ে 10 সহস্র স্বর্ণ মুদ্রা পুরস্কার দিলেন। পুরস্কার দিল, রাজা পুরস্কার দিল, তেনালিকে পুরস্কার দিল। পুরস্কার দিয়ে এই একটা গেল গল্প। হ্যাঁ, আচ্ছা, কারা কারা এসছে একটু দেখে নিই। সেটা বলছেন খুব সুন্দর শুনতে লাগছে, খুব ভালো লাগছে। গুছাই পিন্টু বলছেন শুভ সন্ধ্যা মাসিমা, কেমন আছেন? মা ভালো আছে, তাই আজকের এসছে একটু গল্প বলতে। আচ্ছা, শুভ সন্ধ্যা মাসিমা, ভেরি নাইস। মিনতি চক্রবর্তী বলছেন। ঠিক আছে, এবার আমরা পরের গল্পে যাব। খুব ভালো লাগছে। পরের গল্প হচ্ছে গিয়ে
বিজয়নগরে কত কাক আছে? এইবার রাজা হিসাব চাইছে বিজয়নগরে কটা কাজ আছে, গুনতি করে কাক বলে দিতে পারবে তেনালি? তখন তেনালি বলছে পারবো না কেন, সময় দিলে হাতে পারবো। তা তখন বলে তাহলে সময় দিলাম, তাহলে তুমি কাক গুনতি করো। দিয়ে গুনতি করে, হ্যাঁ সে তো কাক চুয়া তেমন তেমন ঘুরে টুরে এসে এইবার বেশ ঠান্ডা শরবত খেয়ে বাতাসে বেশ শুয়ে গেল না, আয়াসের উপরে। রাজা বলল যে দেখো বাবু, ঠিক মতো বলতে হবে। না ঠিক মতন, সে তো বলছে ঠিক মতন বলা যায় না, কেন না কাকের তো যাতায়াত আছে, তাদের তো কুটুম বান্ধব আছে, তারাও তো যেতে পারে। তুমি রাজা কি বললো সেটা বলো। রাজা বলছে গলতি না করলে মাথা কাটা। হ্যাঁ, ওইটা বলতে হবে তো বাবু। মাথা কাটা। গণনা করলে কিন্তু চলবে না, একদম সংখ্যাটা সঠিক হওয়া চাই। বেঠিক হলে পরিমাণ ভালো হবে না, মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে। এখন এই সঠিকটা কে গুনবে? এই সঠিক এইটা না বললে তো গল্পটার মানে হচ্ছে না। হ্যাঁ, তারপরে বেরেন্দ্রনাথ দরবারে থেকে গুঞ্জন হলো যে মহারাজের তফা শুনে সবাই খুব খুশি হয়েছে। আরে বাবা, সভাসদরা যে কি আনন্দ হচ্ছে, বলে তেনালি এবার রোদে মরেছে, এইবার রোদে মরেছে, আর উপায় নাই, এইবার ঠিক পড়েছে ঠেলায়, আর না পারবে না, এত কাক পারবে না, পারবে না। দিয়ে বলে হচ্ছে, হওয়ার পরে তারপরে বলছে যে দেখো কি রোদে যাবে বলো দেখি। তেনালি বলছে এত কি প্রথম দিন আসলো না, তখন ওরা সবাই বলছে না, ওরা তো মনে করে যে তেনালি আমার কাক খুঁজছে, কাক খুঁজছে, গুলতি করছে, রোদে রোদে ঘুরছে। হ্যাঁ রোদে রোদে ঘুরছে, ওরা তো মনে করেছে। তাই ভাই মনে করে দিয়ে বলছে যে দেখো, পৌঁছে গেল দুদিন বাদে, পৌঁছে গিয়ে বলছে কই তেনালির কাক গণতি করা হয়ে গেছে, কটা ধরেছো? তখন বলছে হ্যাঁ হ্যাঁ গণতি করা হয়েছে। তখন বলে আমার কাছে আবার গণতি করতে কতক্ষণ? তখন বলছে কটা তোমার হবে? 1,00,000। গণতি সে কটা ধরেছে বলবে তো? 1,56,912। 1,56,000 আর 912 আমি এই ধরেছি। না আর যদি থেকে যায়, আর যদি থেকে যায়, রাজা বলছে তোমার মুন্ডু কাটা যাবে। বলে মুন্ডু কাটা তো যাবে সহজেই, সে তো আমি জানি, সে মুন্ডুটা আপনি কাটুন, কিন্তু আমি যা ধরেছি আর 2-4 জন হয়তো বেড়াতে গেছে, কি ওখানে নেই, অন্য গ্রামে গেছে, ওরকম তো হতে পারে। তা না হলে তুমি গুনতি করো, এই কাক তুমি পাবে। যদি বেড়ে যায় তাহলে অন্য দেশ থেকে তার আত্মীয়রা তার বাড়িতে এসছে, হ্যাঁ কাকেদের আত্মীয়রা আসতেই পারে। হ্যাঁ, কারুর বাচ্চা কাচ্চা হতে পারে, কারো আত্মীয় বন্ধু বান্ধব আসতে পারে। আর যদি কমে যায় তাহলে এখান থেকে তারা কোথাও গেছে বন্ধু বান্ধবের বাড়িতে, সে 2-4টে এদিক এদিক হবে। কিন্তু তেনালির বুদ্ধি কত, হ্যাঁ, দারুণ বুদ্ধি। এ বলো তাহলে ধরেছে, তাহলে হিসাব করে। তেনালিরামের কথা শুনে কি বলবেন, কিছু খুঁজে না পেয়ে মহারাজ বহু কষ্টে গম্ভীর মুখে একটু হাসিটা চেপে রেখে ঠিকই ঠিকই, কিন্তু মন্ত্রীমশাই পারলেন না তেলানির কথা শুনে ফিক করে হেসে দিলেন। কি করবে, তেলানির শাসন হচ্ছে না। এইভাবে কি কাক গোনা যায় নাকি? আকাশের কাক কে কটা আছে, কোনটা আসছে কোনটা যাচ্ছে, এইভাবে তো কেউ গণতি করতে পারে? পারে পারে না তো। সেই জন্য তা আচ্ছা, তেলানি জানে যে রাজা গণতি করবে, কি করে পারবে না। হ্যাঁ, এর পরের গল্পে যাই। পরের গল্প হচ্ছে বহুভাষী বিদ্বান। ও বহুভাষী বুদ্ধান, তার অনেক রকমের সে ভাষা জানে। হ্যাঁ সে তো অনেক রকমের ভাষা জানে। এসে বললো রাজামশাই আমি এরকম বহু রকমের ভাষা, আপনার এখানে নাকি খুব আসে, পণ্ডিত বিদ্বান সবই আসে। তখন রাজা বলে যে হ্যাঁ 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 ভগবানের দয়ায় সবাই আসে, আদর যত্ন এখানে অভাবও নাই। আর আপনি কি বলছেন? না আমিও থাকবো আপনার বাড়িতে, এই কথাটা বলছি যে বিদ্বান আমার করকম ভাষা, কোথাকার ভাষাটা বলে দিতে হবে আমার। তা ওটা বলছে যে দেখো তেনালি বলছে যে সময় দিতে হবে, 2 দিন সময় না দিলে হবে না। তখন বলছে হ্যাঁ হ্যাঁ ওরা যখন সময় চাইছে নিক না। বিদ্বান বলছে যে ওরা যখন সময় চাইছে নাও না। তা সময় নিল, আদর যত্ন করছে, বিদ্বান তো সে খুব খুশিতে আছে।
এইবার একদিন এসে গেল, এসে গিয়ে বিদ্বানকে প্রণাম করবে, দিয়ে এসে ধেপে প্রণাম করছে, একটা নেবু কাঁটা নিয়ে এসছে হাতে, দিয়ে প্রণাম করতে করতে ঝপ করে ফুটে দিয়েছে একটু, ঝপ করে ফুটে দিয়ে বলছে আহা হা হা মাগো 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 বলতে, তখন বলছে কী হলো কী হলো, ও পিঁপড়া কামড়ে দিয়েছে, কত পিঁপড়া আমাদের কামড়াই গো বিদ্যান। তখন বলছে দেখে সে এরকম ঝেড়ে ফেললো, ঝেড়ে ফেলে টেলে চলে গেল। দিয়ে বলছি যে হ্যাঁ গো, আমি এবার কি ভাষাটা কোথাকার সেটা বলবে না? বলে হ্যাঁ হ্যাঁ আমি এসছি তো বলবো বলে। আরে তোমার ভাষাটা হচ্ছে তামিল, তামিল দেশের ভাষা। তখন বলছি আপনি জানলেন কি করে? না দয়া করে ক্ষমা করবেন, মানে আম্মা আম্মা বলেছে, ও মামা বলেনি, আম্মা আম্মা বলেছে। আম্মা 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 আম্মা। হ্যাঁ, ওটা তামিল ভাষা। তখন বলছে যে দয়া করে না একটু করবে, কেন না আমি না নেবু কাটা ফুটে দিয়েছিলাম তোমার পায়ে, ফুটে দিয়ে যখনই তুমি আম্মা আম্মা করতে লাগলে তখনই আমি বুঝে নিলাম যে তুমি তামিলের ছেলে, তখন তোমার সেই ভাষা, তখন আমি বুঝে নিলাম। তখন বলছি কী আচ্ছা, তবে দয়া করে ক্ষমা করবে যে আমি নেবু কাটাটা ফুটেছি, তোমার পায়ে নেবু কাটা আমি ফুটেছি। তখন বলছি কি আশ্চর্য, আর সবার কাছে শুনেছিলাম তেনালি হচ্ছে বিরাট বিরাট জ্ঞানী, বিরাট তা আমি যে শুনে দেখতে এসেছিলাম যে তেনালি কেমন ওই রাজার কাছে আছে, দেব সব জায়গায় মানে রব হয়ে গেছে যে তেনালি সাংঘাতিক ছেলে। তখন বলে, তখন সভাসদরা সব মন্দিরের কথা শেষ হাততালি হতেই মারছে, সভাসদ হ্যাঁ, হাততালি মারছে। দিয়ে অভিবাদন জানালেন তেনালিরামকে। এবার রাজা শুনে বলছে, দাঁড়া, রাজা শুনে বলছে যে সত্যিকারের তো বিশাল এর পাওয়া দরকার, বলে উঠে গোড়া থেকে হাড়টা খুলে দিয়ে দিল তার গোড়ায়, যে হ্যাঁ বুদ্ধি। আচ্ছা, এবার তেনালিরামের বিচার পরবর্তী গল্পে আসছে আমাদের। হ্যাঁ তেনালিরামের বিচার, তেনালিরামকে বিচারের ভার দেওয়া হয়েছিল, কীভাবে বিচার করলো, তেনালিরামের বিচারের পদ্ধতি কি, এই গল্পটির মধ্যে আমরা জানতে পারবো। বল। বিচার হচ্ছে এই কথা যে দোকানদার এখন পুজো করতে গেছে, শিব পুজো, এখন তার খরিদ্দার 3 জন, ও এখন দাঁড় করে দিয়ে গেছে একজন লোককে, সে এখন বলছে আসবে 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 করে বার হচ্ছে না, আর পুজো করে আসছে না। তখন কি করবে, তখন ছায়ার দিকে যাই, রোদে মাথা ঘুরিয়ে গেল, ছায়ার দিকে যাই বলে একটু গাছের গোড়ায় গেছে, দেখে নীল কাপড়ে বাঁধা হীরা টিরা টাকা পয়সা বাঁধা আছে। তখন শিকড় গুড়িয়ে নিয়ে হাতে ঝুলেছে, কেউ নাই, মানুষ কেউ নাই। তখন ও এলো, এসে ও তখন বলছে সরলভাবে যে এই পুটুলিটা না এখানে পড়েছিল, না এই পুটুলটা রাজার প্রাপ্য, জানিস, এ পুটুলটা আমাদের প্রাপ্য নয়। দিয়ে ক্রমে ক্রমে আবার লোক বসলো, বসতে বলছে না রে, এ পুটুলটা না তোর আর আমার, এ পুটুলটা তোর আর আমার, ওটা ঠাকুর দিয়েছে তো, ঠাকুর দিয়েছে তো, আমার তোর তো দিয়েছে বাক্য। এইসব করে সে তো রেখে দিল তো সিন্ধুকের ভিতরে, দিয়ে আর ওই জানাজানি তো হয়ে গেছে, কি করবে, তাকে ধরেছে। সে বলে বাপু আমি গরিব প্রজা, তোমার রাজ্যে আমি গরিব প্রজা, আমি কিন্তু কোনো দোষ নেই আমার, আমি গাছের গোড়ায় দাঁড়িয়েছিলাম। ওর নাম নামদেব, নামদেব, হ্যাঁ নামদেব, নামদেব তার নাম। ও তারপরে গেল, গিয়ে বলছে আমি দাঁড়িয়ে আছি, মালিক হচ্ছে বণিক, বণিককে আসতে বলছে যে বণিক তুমি ওটা কি করবে। প্রথমে কিন্তু বণিক আমাকে বলেছে যে রাজভাণ্ডারে পড়বে, আমাদের কি আর রাজভাণ্ডারে পড়বে। দ্বিতীয়কালে আবার থাকতে থাকতে বলছে আর না না ঠাকুর দিয়েছে আমাদের, তোর অর্ধেক আমার অর্ধেক। তখন বলে আবার খানিক বাদে রেখে দিল। তা আমি কি করবো বাবা, আমি তো গরিব মানুষ, তা আমি বা কী করবো, এই কী বিচার করবো, এই তোমার সাক্ষী আছে,
তখন সে বললো যে হ্যাঁ আমার 3জন সাক্ষী আছে, দোকানে 3জন সাক্ষী আছে, বণিক বলছে। তখন গেল, গিয়ে বলছে যে এই তুমি যখন নিয়েছিলে ওদের দিয়েছিলে তোমার মালিককে, কী রং ছিল? প্রথম সাক্ষীকে ডাকলো। ব্যাগ কী রং ছিল? হলুদ। আচ্ছা আবার একজন গিয়েছিল, ব্যাগ কী রং ছিল? না সাদা। আচ্ছা। আবার একজনকে সাক্ষীকে ডাকলো, সে বললো হলুদ বললো সে। তা বলে যে তো 3জন 3 রকম তেনালি বলছে, এ তো 3জন 3 রকম, দোষটা হচ্ছে বণিকের। এ গরিব প্রজা, সত্যিকারে এর দোষ নেই, গরিব মানুষ, ওরই দোষ, বণিকের দোষ। তখন বলতে সেই বণিককে নিয়ে কারাগারে দিল, সহস্রদণ্ড কারাগার। আর কে রাজামশাই বললেন তোমার রায় কি? তেনালি বললেন সেটা তো আপনি নিজেই চোখেই দেখলেন, দাঁড়ান আমি ওদের ডেকে আনছি বলে সব দেখে বলে দিল যে দেখেন এই যে মিথ্যে কথা বলছে। হ্যাঁ, ওই কারাদণ্ডে পড়লো, দোষে পড়লো টাকা এ দিতে হবে, গুরু টাকা দিতে হবে তো। আচ্ছা, একটা কমেন্ট এসছে আমাদের, একটু দেখে নিই। টাকা দিল। খুব 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 ভালো লাগছে, পূর্ণেন্দু দাদাভাই বলছেন উনি বেশ তোমার গল্প শোনেন, আমাদের গান শোনেন, উনি সবার গান শোনেন, খুব ভালো মানুষ, সবার গানে কমেন্ট করেন, গল্পে কমেন্ট করেন। মায়াদে এসছেন, উনি বলছেন খুব সুন্দর, বেশ লাগছে শুনতে। হ্যাঁ আচ্ছা, বাবুল বাবু দেখছেন। আচ্ছা, বেশি কমেন্ট নেই, ঠিক আছে চলো এই পরেরটায় যাই। শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। এবার পড়ি। হ্যাঁ, এবার হচ্ছে মহারাজের পরিদর্শন। মহারাজকে পরিদর্শনে নিয়ে যাবে। ও রাজা বসে আছেন, একজন লোক ঝপ করে পৌঁছে গেল। নমস্কার, নমস্কার রাজা। রাজা বলে যে তোমার এ বদন বা কি মনে মনে করছি, এর বদন তো হ্যাঁ তুমি কোথাকার লোক, কোথায় এসছো, কি দরকার? বলছে রাজা, বলছে আমি নীল দেশের লোক। তাকে দেখতে ঘন নীল, আর কানে একটা বুড়া বুড়া গোল গোল, আর নীল রং, বিজিকিস্ত্রি দেখতে। হ্যাঁ, তখন রাজা বলে যে দেখো তুমি কী জন্য এসছো আমার কাছে? তা বলছে তুমি তো রাজা লোক, তুমি তো পরী দেখাবো ইচ্ছা হচ্ছে। নাম বলেছিল নীলদেশ, আমার দেশের নাম নীলদেশ, আমার নাম নীলকেতু। আমি নীলকেতু, আমি তোমাকে পরী দেখাবো। নীলকেতু বললো মহারাজ আপনাকে আমি পরী দেখাবো। পরী দেখাতে গিয়ে এখন বললো যে আচ্ছা হোক, তাহলে কখন দেখাবে? না পূর্ণিমার দিন দেখাবো। পূর্ণিমার দিন, পরশু দিনে পূর্ণিমা, তুমি পরশু দিনে একা যাবে, ঘোড়ায় চেপে একা চলে যাবে, কাউকে সাথে নিয়ে যাবে না। তা রাজা বললো ঠিক আছে। রাজা তো সত্যি মনে করেছে, বলে হ্যাঁ ছেলেবেলা মাও বলতো যে পরীর নামে গান করে, নাচে, এইসব বলতো মা, তা একটু দেখে আসি নাই বলে ওই মনে করে সে পূর্ণিমার দিন সাদা একটা ঘোড়া নিয়ে চলল। গিয়ে এইবার যেতে একটা ভিতরে ভাঙা একটা পাকার ঘর ছিল, ভেঙে গেছে, ভেঙে গিয়ে পাশে নদী। তা ও যাচ্ছে আস্তে আস্তে করে, যতই দেখছে ততই ভাবছে তো খুব ভিড় জ্যোৎস্না একবারে, নদী যেমন আর উপরে তেমন ভাঙা ঘর। তখন বলছে যে আচ্ছা গাছে, কিন্তু তেনালি শুনে সে বড় সৈন্য জোগাড় করে এর সব ধরেছে, গ্যাংকে ধরেছে, একবারে গ্যাংকে ধরে বলছে হ্যাঁ গো তেনালি তুমি এদেরকে ধরেছো কেন? ওদেরকে ধরে মেরে লাভ কি? বলে লাভ কি, এক্ষুনি তোমার জীবনটা চলে যাবে, এই লাভ। না কেন? না এই যে লোকটা তোমাকে ডেকে নিয়ে এসে পরী দেখাবে, এই লোকটা হচ্ছে গুন্ডা, একেবারে খুনি, যাকে বলে এই রাজ্যেরও খুনি, ও খুন করবে তোমাকে। তখন তো রাজা একবারে অবাক, বলে আমি কি দেবো তেনালিকে, এ তো দেওয়ার মতন উপহাস্য,
জীবন বাঁচিয়েছে, এত বড় কথা। ওহ, বলে সবকে নিয়ে গেল রাজবাড়ি। রাজবাড়ি গেল আর কি। রাজবাড়িতে হরির নামে মৃত্যুদণ্ড হচ্ছিল, রাজা বেঁচে গেল তেলানির জন্য। তেলানি হ্যাঁ, নিয়ে গেল। তেলানি নামের জন্যই বেঁচে গেল। আচ্ছা, এরপরে আর বিশেষ কমেন্ট দেখছি না। আচ্ছা, আমাদের এখন যারা দেখছেন, পরে যারা দেখবেন, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। মা কেন? পাশে আপনারা যে থাকেন, সেই জন্যে মা গল্প বলা উৎসাহিত পান। মা আরেকটা গল্প বললো তো? হ্যাঁ, হ্যাঁ, বলো। কেন? মিথ্যে কথা চিহ্ন বলে, আছে তো, মিথ্যে কথা বলে সবাই, চিহ্ন, মিথ্যা কথা মিথ্যে বলা। বলে সবাই। এখন তর্ক করে করে গরম লাগছে? ফ্যান মিথ্যা চালাবো? কথা বলা। হ্যাঁ, ফ্যান দেবো? গরম লাগছে? ফ্যান দেবো? গরম লাগছে? দিবি দে, তা কি আছে। হ্যাঁ, বলো মিথ্যে কথা। মিথ্যে কথা বলে সবাই। আরো দুটো গল্প আছে। আচ্ছা, বলো মিথ্যে কথা বলো। এখন মিথ্যা কথার তর্ক হচ্ছে যে কেউ জীবনে মিথ্যা কথা না বলে আছে, কেউ বলতে পারবে? রাজা বলছে যে কেউ না বলে মিথ্যা কথা আছে? তা তখন তেনালি বলছে আছে আছে। তা রাজা বলছে যে আছে, তেনালি বলছে যে আমি তো বলছি যে মিথ্যা কথা কেউ না বলে থাকতে পারে না। তা রাজা বলছে যে আমি তো বলিনি, তুমি এই কথাটা ধরলে কী করে? আমি তো মিথ্যা কথা বলিনি। না, আপনি মিথ্যা কথা বলেননি না? আচ্ছা, তাহলে মিথ্যা কথা আমি বলছি যে মিথ্যা কথা না বললে হয় না, আপনি বলছেন যে মিথ্যা আমি বলি না। এই তর্কের মাঝখানে আমি রাখলাম, আপনি মিথ্যা কথা বললে আপনাকে ধরে দেবো, আর আমি কোনো দরকার নেই। বলে রাজা বলো আচ্ছা হোক, হোক, হবে। বলে আমাকে সময় দিতে হবে 1 বছর, তারপরে কিছু টাকা তো দিতে হবেই, দিলে আমি ধরে দেবো যে মিথ্যা কথা বলা হয় কি না। তখন রাজা বলল ঠিক আছে, নিল। ঘুরছে 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 ঘুরছে, ঘুরে 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 সন্ন্যাসী হলো। সন্ন্যাসী হয়ে এইবার গাছের গোড়ায় ওখানে এই যে সন্ন্যাসীর ঘর বাড়ি হলো, ঠাকুর দর্শন হবে সে ঘর হলো, সব কিছু তৈরি করে এইবার বলছে, একদিন একটা শিষ্য এসে বলছে দেখো, আমাদের সন্ন্যাসী বলছেন যে পূর্ণিমার দিনে সবাই খেতে যাবে, সবাই খেতে যাবে প্রসাদ ঠাকুরের, আর ঠাকুর দর্শন পাবে। তখন বলে রাজা বলে ঠিক আছে যাব। রাজা এবার এলো, এসে উঠলো, উঠে সন্ন্যাসী বলছে দেখুন, প্রসাদ তো খাওয়া হবে কিন্তু ঠাকুর দর্শনটা করে এসো, আমার ওই ঘরে গেলে ঠাকুর দর্শন করতে পারবে। ওই ঘরে গিয়ে ঠাকুর দর্শন করতে গেছে, কতোয়াল টতোয়াল সব গিয়ে তারা এখন ঠাকুর দর্শন পায়নি, মিথ্যা কথা বলে তারা ঠাকুর দর্শন পায়নি। এখন রাজা বলছে এইবার আমি যাব। এবার রাজা গিয়ে কি করে ঠাকুর দর্শন পাবে? সবাইকে তো মিথ্যা কথা বলতে হয়, না বললে তো হয় না। এবার বলছে কি করি, মিথ্যা কথা তো বলি, ঠাকুর দর্শন করবো কি করে? তাও তো সম্ভব নয়। এবার এরকম ভাবছে, ঘরের ভিতরে ঢুকে ভাবছে কি করে সম্ভব ঠাকুর দর্শন পাবো? তবুও আমি এখানকার রাজা, আমার মান সম্মান চলে যাবে, আমাকে মিথ্যা কথা এইখানেই বলতে হবে যে হ্যাপি দেখতে পেয়েছি, এই কথা বলতে হবে। বলে ও এখন বেরিয়ে এলো, বেরিয়ে এসে বলছে রাজামশাই তা ভগবানের দর্শন পেয়েছেন? না, হ্যাঁ, ভগবানের দর্শন পাবো না। তখন বলছে দেখুন, রাজা হয়ে মিথ্যা কথা বলছেন না তো, রাজা হয়ে মিথ্যা কথা বলছেন না তো? বলে আরে বাবুরে, মিথ্যা কথাটা বলবে কেন? তারপরে আর একটা কথা আছে, যত সামান্য মিথ্যা কথাটা তো হয়তো রাজ্য পরিচালনা করলে একাত্র হয়। তখনই ধরে পড়েছে, তখনই ধরে পড়ে সন্ন্যাসীর বেশ খুলে দিয়েছে, খুলে দিয়ে বলছে রাজামশাই আমি যে বলেছিলাম মিথ্যে কথা না বললে হয় না, হলো তো? রাজামশাইকে বলছে হলো তো। এরপরে হচ্ছে দাবার চাল, এটাই শেষ গল্প। দাবার চাল অনেকে দেখছেন, নামগুলো একটু বলে দিই।
অশোকা গুপ্তা দেখছেন, পূর্ণেন্দু মণ্ডল দাদাভাই দেখছেন, মায়া সেন বোন দেখছেন, বাউল 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 ভাই দেখছেন, আচ্ছা গুচ্ছায়ত পিন্টু দেখছেন, সত্য সাহা দেখছেন। এবারে মা শেষ গল্পে যাচ্ছে। দেখ এবার দেখ, আর আছে নাকি দেখ, না দাবার চাল এখন দেখ দিই। ও না না, আমার দাগ পড়ে গেছে। দাবার চাল। তা এবার দাবা খেলা। দাবা খেলাটা হচ্ছে সবাই তেনালির সঙ্গে যত হিংসা, ওকে হারানো যায় না, এই জন্য সবার হিংসা। তা এবার সে রাজার কাছে গিয়ে বলছে, তুমি তেনালিকে দাবা খাওয়াই নিতে পারো না? হ্যাঁ, সে তো দাবা না, সে দাবা খেলা জানে না, দাবা খেলাও ভালো জানে, ওকে নিয়ে খেলাতে বসাও। বলে রাজা বললো, তাহলে তো ঠিক আছে, আজ তাহলে তেনালি আমার সঙ্গে খেলবে। রাজা হচ্ছে পাকাপোক্ত লোক, আর কি করে, বসলো, জোর করে বসলো নিয়ে। দাবা খেলার এখন কী হবে, দুবার খেলা ফেললো, তেনালি হেরে গেল। তখন বলছে, আমি তো বললাম খেলতে জানি না, পারি না, তবু রাজামশাই শুনলেন না। এইবার ওরার কি, দাবা খেলায় হারলে ন্যাড়া হয়ে যেতে হয়, সবাই থাকবে, সবার সামনে ন্যাড়া হবে। তখন আচ্ছা হোক, ন্যাড়া হবে। এবার তেনালি বলছে, আচ্ছা হোক, বসিয়ে দিল। নাপিতকে ডেকে আনলো রাজা, ডেকে এনে, তুমি ন্যাড়া টেড়া হয়ে নাও তাড়াতাড়ি, কাজ তো আছে। তা হোক গিয়ে, তা ন্যাড়া হতে যাচ্ছে। এইবার গিয়ে তেনালি বসে বলছে, আহা হা হা, চুলে হাত দেবে না, চুলে হাত দিলে অনেক টাকা আমার জানা রয়েছে এই চুড়ি, তাই ওই টাকা তো দিতে হবে, তো অনেক মুদ্রা টাকা, তা টাকা তো দিতে হবে। তখন রাজা বলছে, হ্যাঁ টাকা দেবো, টাকা দিচ্ছি, তুমি চুল কেটে ফেলো। ও এইবার টাকাটা নিয়ে বলছে, হ্যাঁ গো, এবার টিকি কাটবে। তখন বলছে, আরে টিকিতে হাত দেবে না। কেন? আরে বাবা, ব্রাহ্মণের টিকির দাম কি জানো? মন্ত্র পড়ে ফেললো কটা, মন্ত্র পড়ে ফেলে বলছে, দেখো, ব্রাহ্মণের এ কি তুমি তুলে দেবে রাজামশাই? টিকি ব্রাহ্মণের থাকবে না। আর তুমি যে ন্যাড়াটা হতে বলছো, এখন বাবা মা মরলে ন্যাড়া হয় ছেলে যে ন্যাড়া হবে, আমি যে ন্যাড়া করে হবে, তা তুমি এখন, বাবা মা তো কবেকার মরেছে তার তো ঠিক নেই, তো এখন বিজয়নগরে তুমি তো বাবা, সবাই তোমার ছেলে, তুমি হচ্ছ বাবা, তা তুমি বাবা বাঁচতে ছেলেরা ন্যাড়া হবে? এটা আবার কেমন কথা রাজামশাই? তখন রাজা ভেবে বলল, হ্যাঁ, সত্যিকারে ব্রাহ্মণের এ তো তুলে দেওয়া যায় না, হিন্দুর এ তো তুলে দেওয়া যায় না, এটাও তো আমার ভুল হচ্ছে। তখন আর ন্যাড়া হলো না, নাপিতকে ফিরিয়ে দিল। তো তেনালির বুদ্ধির সঙ্গে ধরা পড়তে খুব কষ্ট। তাহলে আজকের মতো শুভরাত্রি সবাইকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সিজন চেঞ্জ হচ্ছে, সবাই সাবধানে থাকবেন। দেখেছেন আমার গলা ধরে গেছে, মারও ঠান্ডা লেগেছিল, বলতে পারেনি। পরের সপ্তাহে যদি মা ভালো থাকে, তাহলে মা আবারও আসবে পরের সপ্তাহে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ভগবান তোমাদের মঙ্গল করুন, মঙ্গল করুন।